হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, আমার নাম নীলা। কোনো এক জ্যোৎস্না রাতে নববধূর সাজে যখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, তখন তিনি ঘরে ঢুকেই আমার প্রতি তার অধিকার প্রতিষ্ঠা করলেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার হাত ধরে সজোরে টেনে নিয়ে আমাকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দিলেন এবং বাইরে থেকে দরজাটা আটকে দিলেন। সেই রাত থেকে শুরু করে প্রত্যেক রাতে এটাই আমার সাথে ঘটত। প্রতিদিন রাত হলেই আমার স্বামী আমাকে বাথরুমের ভেতরে বন্ধ করে দিতেন। তিনি কেন এমন করতেন তা আমি জানতাম না। শুধু বাথরুমের ভেতর থেকে আমি ঘরের বিছানার নড়াচড়ার বিশ্রী শব্দ পেতাম। আমার স্বামী কেন আমার সাথে এমন অমানবিক আচরণ করতেন এবং কেনই বা আমাকে বাথরুমে আটকে রেখে বিছানায় ওই ধরনের শব্দ করতেন তা আমার কাছে এক বিরাট রহস্য ছিল। আমার জীবনের এই মর্মান্তিক কাহিনী শুনলে আপনাদেরও পায়ের তলার মাটি কেঁপে উঠবে। আমার স্বামী পেশায় একজন দন্ত চিকিৎসক ছিলেন। ছোটবেলায় মা মারা যাবার পর বাবা আমাকে অনেক স্নেহ যত্নে বড় করেছিলেন। আমি দেখতে খুব সাদামাটা চেহারার ছিলাম, আর সম্ভবত এই কারণেই আমার বিয়ের জন্য বাবাকে প্রচুর যৌতুক দিতে হয়েছিল। আমার মনে হতো আমি যদি দেখতে একটু সুন্দর হতাম তাহলে হয়তো বাবাকে এত বড় বোঝা মাথায় নিতে হতো না। আমার স্বামী একজন ডাক্তার হয়। তার মা আমাকে তাদের বাড়ির বউ হিসাবে গ্রহণ করার জন্য নগদ ৫ লাখ টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, ঘরের সমস্ত আসবাবপত্র তিনি চেয়ে নিয়েছিলেন। যেদিন আমার শাশুড়ি ও আমার স্বামী আমাকে দেখতে এসেছিলেন, সেদিন আমার শাশুড়ি আমার বাবার কাছে পরিষ্কারভাবে সব দাবি খুলে বলেছিলেন যে নগদ ৫ লাখ টাকা, ১০ ভরি সোনার গয়না এবং বাড়ির সমস্ত আসবাবপত্র দিতে হবে। আমার বাবা একজন ডাক্তার জামাই পেয়েই আমার সুখের কথা ভেবে সেই বিপুল পরিমাণ যৌতুক দিতে রাজি হয়ে গিয়েছিলেন। বাবা ভেবেছিলেন এত কিছু দিয়ে বিয়ে দিলে আমি হয়তো শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাকতে পারব। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম তখন আমার শাশুড়ি আমাকে খুব আদর যত্ন করলেন এবং অনেক ভালোবাসা দেখালেন। আমি যখন মাথায় ঘোমটা দিয়ে নিজের ঘরে বিছানায় বসেছিলাম, তার কিছুক্ষণ পরে আমার স্বামী ঘরে প্রবেশ করলেন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনের সবচেয়ে সুন্দর রাতটা এমন ভয়ঙ্কর হবে। বিয়ের পরদিন সকাল থেকেই আমার জীবনের সবকিছু ওলটপালট হয়ে যায়। পরদিন সকালে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে তার মাকে চিৎকার করে বলতে লাগলেন, মা, তুমি একটা কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? এই মেয়ে নিশ্চয়ই চরিত্রহীন, না হলে সে কেন নিজেকে বাথরুমের মধ্যে সারারাত ধরে বন্ধ করে রাখবে? তার চিৎকারে আমিও ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। আমাকে দেখামাত্র আমার স্বামী তার মাকে বললেন, মা, তোমার পছন্দের গুণবতী বৌমাকে জিজ্ঞেস করো সে কেন কাল রাতে নিজেকে বাথরুমের মধ্যে আটকে রেখেছিল, কেন সে আমার থেকে দূরে থাকতে চেয়েছিল। এর একটাই মানে হতে পারে যে তার অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। স্বামীর মুখে এমন জঘন্য কথাবার্তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরপর আমার শাশুড়ি তার ছেলের সব কথা শোনার পর রাগে চিৎকার করে আঙুল দেখিয়ে বললেন, থাম, অনেক হয়েছে। তোর আবোলতাবোর কথা, সকাল থেকে আমি তোর মুখে নীলা নামে এইসব উল্টাপাল্টা কথা শুনে যাচ্ছি, কি মতলব তোর, কেন তুই এমন করছিস? আমার শাশুড়ি তার ছেলের কথা একদম বিশ্বাস করতে রাজি হচ্ছিলেন না। আমি তখন স্বামীর ভিত্তিহীন অভিযোগে জর্জরিত হয়ে শাশুড়ির হাত ধরে কেঁদে বলেছিলাম, মা, আমি কিছু জানি না, আপনার ছেলে কেন আমার নামে এসব মিথ্যে কথা ছড়াচ্ছে। আসল সত্যিটা হলো কাল রাতে আপনার ছেলেই আমাকে জোর করে সারারাত বাথরুম এর ভেতরে আটকে রেখেছিল। আমি অনেক কান্নাকাটি করার পরেও সে আমাকে বের করে। আমার মুখ থেকে সবকিছু শোনার পর আমার শাশুড়ি তার ছেলেকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বললেন সে যেন ভবিষ্যতে আমার সাথে আর কোনোদিন এমন খারাপ ব্যবহার না করে। কিন্তু আমার স্বামী তখন কান্নার অভিনয় করে তার মাকে বললেন, মা, এই মেয়েটা সবে একদিন হলো এই বাড়িতে এসেছে, আর তুমি নিজের ছেলের কথা কি অবিশ্বাস করেই অচেনা মেয়েটার কথা বিশ্বাস করছো? তুমিও কিন্তু একদিনের জন্য খুব পস্তাবে। মা, সে তার মাকেও কটু কথা বলতে ছাড়ল না এবং রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তখন শুধু অঝরে কাঁদছিলাম, কারণ বিয়ের পর দিনই যদি স্বামীর কাছ থেকে চরিত্রহীন অপবাদ শুনতে হয় তাহলে একজন মেয়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণার কিছুই হতে পারে না। পরদিন সকালেও আমার স্বামী তার মাকে ডেকে এনে একই রকম ঝামেলা শুরু করলেন। তিনি বলতে লাগলেন, মা, তুমি কলঙ্কি মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছ। এই মেয়ে তো আমাকে তার ধারে কাছেও আসতে দেয় না। এর মানে হলো এই মেয়ের নিশ্চয়ই কোনো প্রেমিক আছে। তুমি বলো, এমন মেয়ের সাথে আমি বাকি জীবনটা কি করে কাটাবো? আমি তখন শাশুড়ির সামনে সত্যিটা বলতে বাধ্য হলাম। আমি শাশুড়িকে জানালাম কিভাবে তার ছেলে আমার সাথে নিজের প্রয়োজন মেটানোর পর আমাকে বাথরুমের ভেতরে বন্ধ করে দিয়েছিল। আমার স্বামী তখন তার মাকে বললেন, মা, দেখতে পাচ্ছ ও কত বড় মিথ্যেবাদী। আমি যদি ওকে ভালোবাসতাম বা আদর করতাম তাহলে ওকে কেন বাথরুম এর ভেতরে আটকে রাখব?
আমি তোর কাছে যেতে চাই, কিন্তু ওই তো নিজে থেকে আমার কাছে আসার আগেই বাথরুম এর ভেতরে ঢুকে বসে থাকে। এখন তুমি ভেবে দেখো যে মিথ্যে কথাটা কে বলছে। আমার শাশুড়ি সবকিছু শোনার পর রাগে তার ছেলের গালে সজোরে এক থাপ্পড় মেরে বললেন, তুই বৌমার সাথে এত ঝামেলা করছিস কেন? তোর সমস্যাটা কি? তুই তো নিজে পছন্দ করেই ওকে বিয়ে করেছিস। আমার স্বামী তখন তার মাকে বললেন, আমি এই মেয়েকে পছন্দ করে বিয়ে করিনি, শুধু তোমার কথাই বিয়ে করেছি, কারণ এই মেয়েটাকে তোমার খুব পছন্দ ছিল। যাই হোক, আমি এই চরিত্রহীন আর কলঙ্কিনী মেয়ের সাথে সংসার করতে পারবো না। ওকে প্রমাণ দিতে হবে যে ও চরিত্রহীন নয় এবং ও একজন কুমারী মেয়ে। যেদিন ও আমাকে প্রমাণ দিতে পারবে সেদিন থেকেই আমি ওকে নিজের স্ত্রী বলে মেনে নেব। এই বলে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি তখন নিজের ঘরে এসে বাবাকে ফোন করে জানালাম যে আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুই ঠিক নেই এবং আমার স্বামী আমাকে সন্দেহ করছেন। আমার উপর এত বেশি অত্যাচার করা হচ্ছিল যে ওই কথাগুলো বাবাকে না জানালে আমার আর কোনো উপায় ছিল না। আমার সব কথা শোনার পরে বাবা বললেন, ওদেরকে 5 লাখ টাকা দেওয়া বাকি আছে, সেই জন্যই হয়তো তারা এসব ঝামেলা করছে। বাবা কথা দিলেন যে তিনি খুব তাড়াতাড়ি টাকাটা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেবেন। আমি যখন নিজের মন খারাপ করে বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন পেছন দিক থেকে হঠাৎ করে আমার শাশুড়ি আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার বাবাকে বলেন, বেআইন সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি আপনার মেয়ের সঙ্গে। আমি তোর মায়ের মতোই, এখন নীলা আমার বাড়ির বৌমা, তাই আপনি একদম চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিক করে দেব। তারপর আমার শাশুড়ি আমাকে বোঝালেন যে প্রত্যেকটা ব্যাপারে বাবাকে ফোন করলে তার চিন্তা বাড়বে। তিনি আমাকে আশ্বাস দিলেন যে তিনি তার ছেলেকে সঠিক পথে নিয়ে আসবেন। কিন্তু বিয়ের 2 দিন পর আমার সাথে যা হয়েছিল সেটা শুনলে আপনাদেরও চোখ দিয়ে জল পড়বে। সেদিন বিকেলে যখন আমি একাই সোফায় বসে চা খাচ্ছিলাম, তখন আমার স্বামী এসে আমাকে বললেন, নীলা, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। আর মা কোথায় আছে? আমি তখন বরকে বললাম যে মা তো রান্নাঘরে কিছু রান্না করছেন। তারপর বর বলল, যাও, আমার জন্য আগে তাড়াতাড়ি ঠান্ডা জলটা নিয়ে এসো। তারপর আমি চায়ের কাপটা টেবিল এ রেখেই দিয়ে তাড়াতাড়ি বরের জন্য ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আসি। কিন্তু চা খাওয়ার 15 মিনিট পরেই যেন আমার বমি বমি ভাব হতে লাগলো এবং আমার শরীরটাও যেন ভীষণ খারাপ করছিল। তারপর আমি যখন আর থাকতে না পেরে বাথরুমে গিয়ে বমি করা শুরু করি, তখন আমার শাশুড়ি মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে আমার কাছে ছুটে আসেন। ঠিক তখনই আমার স্বামী ওখানে দাঁড়িয়ে তার মাকে বলতে শুরু করলেন যে, মা, আমি তোমাকে কি বলেছিলাম, এই মেয়েটা কলঙ্কিনী, এই মেয়ে নিশ্চয়ই গর্ভবতী আছে এবং তার পেটে নিশ্চয়ই তার প্রেমিকেরই বাচ্চা আছে, না হলে সেইভাবে হঠাৎ করে কেন বমি করবে? তখনও কিন্তু আমার শাশুড়ি আমার পক্ষে এই কথা বলেছিলেন এবং তার ছেলেকে বলেছিলেন এসব ফালতু কথা না বলে এখন তাড়াতাড়ি পাশের বাড়ি ডাক্তার বৌদিকে ডেকে নিয়ে আসতে। ওদিকে আমার শরীর এতটাই খারাপ করছিল যে আমি তো কোনো কথা বলতেও পারছিলাম না এবং ওই সময় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি যখন অজ্ঞান ছিলাম তখন আমার অনুমতি ছাড়াই আমার স্বামী ওই ডাক্তার বৌদিকে দিয়ে পরীক্ষা করিয়েছিলেন যে আমি কুমারী আছি কিনা। কিন্তু আমি তো কুমারী ছিলাম না, কারণ প্রথম রাতেই তো আমার বরের সঙ্গে আমার দাম্পত্য সম্পর্ক হয়েছিল। ডাক্তার বৌদি তখন জানিয়েছিলেন যে আমি গর্ভবতী নই, কিন্তু আমি কুমারীও নই। এই কথা শুনে তো আমার স্বামী তার মাকে বলেন, মা, দেখলে তো, যেই মেয়েটা আমাকে নিজের কাছে আসতে দেয়নি সেই মেয়েটা তো কুমারী হওয়া উচিত ছিল, কিন্তু অত কুমারী নয়। তার মানে বুঝতে পারছো তো আমার কথাটাই কিন্তু সত্যি। ডাক্তারের চেকআপ করার পরে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমার নিজের রুম থেকে বেরিয়ে আসতেই আমার স্বামী আমার হাত ধরে টেনে বললেন, তোর মতো কলঙ্কিনী মেয়েকে আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকতে দেব না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি ওই সময় শাশুড়ির পা ধরে বলেছিলাম, মা, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনিও কি আমাকে বিশ্বাস করেন না? আপনিও কি আমাকে সন্দেহ করছেন? এটা সত্যি যে আমি কুমারী নই, কারণ প্রথম রাতেই তো আপনার ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। তাহলে আমি কুমারী কিভাবে থাকতে পারি? আমার স্বামী আমার কোনো কথা শুনতে রাজি ছিলেন না। তিনি আমার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে দরজার সামনে নিয়ে যেতেই আমার শাশুড়ি চিৎকার করে তার ছেলেকে বলেন, নীলা, হাত ছেড়ে দেয়, যা সিদ্ধান্ত নেওয়ার আছে সেটা আমি কাল সকালে নেব, কিন্তু আজ ওই বাড়িতেই থাকবে। আমার স্বামী তখন তার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। তারপর সেদিন রাতে আমার স্বামী যখন বাড়ি ফিরে আসে, তখন সে আবার প্রত্যেক দিনের মতোই আমাকে জোর করে বাথরুমের ভেতরে বন্ধ করে দিয়েছিলেন এবং বাথরুমের ভেতরে বসে আমি বিছানার সেই পরিচিত কচকচানির শব্দ শুনতে পেতাম। সেদিন আমার স্বামী যখন আমাকে জোর করে বাথরুম এর ভেতরে ভরে দেন, তার কিছুক্ষণ পরেই আমি যখন আবার প্রত্যেক দিনের মতো বাথরুম এর ভেতরে বসে বিছানার সেই কচকচানির শব্দ পাই, ঠিক ওই সময় আমি আমার শাশুড়ির আওয়াজ শুনতে পাই।
ওই সময় আমার শাশুড়ি আমাদের ঘরের ভেতরে এসে তার ছেলেকে চিৎকার করে বলেছিলেন, ছি নির্লজ্জ কোথাকার, তুই আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলিস। তারপর আমার শাশুড়ি যখন বাথরুমের দরজাটা খুলে আমাকে বের করলেন তখন তিনি আমাকে জড়িয়ে ধরে নিজের মায়ের মতো করে অনেক স্নেহ করলেন। তারপর বাথরুম থেকে বেরিয়ে আমার স্বামীকে যেই অবস্থায় দেখেছিলাম সেই অবস্থায় তাদের দুজনকে দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আমার স্বামী এক নিষিদ্ধ পল্লীর মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল এবং তাকে নাকি অনেক ভালোবাসত, কিন্তু সে খুব ভালোভাবেই জানত যে তার মা এমন কোনো মেয়েকে জীবনেও নিজের বাড়ির বউ করবে না। তাই আমার স্বামী বাধ্য হয়ে তার মায়ের কথা মতো আমাকে বিয়ে তো করেছিল, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করার জন্য আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে চরিত্রহীন প্রমাণ করার অনেক চেষ্টা করেছিল যাতে তার মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর এদিকে প্রত্যেক দিন রাতে আমাকে বাথরুমের ভেতরে বন্ধ করে দিয়ে আমার স্বামী নিজের প্রেমিকের সঙ্গে সারা রাত ধরে ভর্তি করত। আমার শাশুড়ির যখন তার ছেলের উপরে সন্দেহ হয়েছিল তখন তার ছেলের ব্যাপারে সত্যিটা জানার জন্য আমার শাশুড়ি আগে থেকেই আমার ঘরের আলমারির পেছনে লুকিয়েছিলেন। আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে আপনি আমার ঘরে লুকিয়ে থাকলেই সবকিছু দেখতে পাবেন, যে কিভাবে আপনার ছেলে আমাকে জোর করে বাথরুম এর ভেতরে বন্ধ করে দেয়। আমার কথাম তো আমার শাশুড়ি আমার কথা বিশ্বাস করে সেদিন আগের থেকে আমাদের ঘরের আলমারির পেছনে লুকিয়েছিলেন এবং তার ছেলের ব্যাপারে সবকিছু সত্যি নিজের চোখে দেখতে পেয়ে আমার স্বামীকেও তার প্রেমিকাকে ওই রাতে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এমনকি সেদিন আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম সেটার পেছনেও কিন্তু আমার স্বামীরই আসছিল। সেদিন আমার স্বামী যখন আমার কাছে জল চেয়েছিল তখন আমি চায়ের কাপটা টেবিল এ রেখে তার জন্য জল আনতে গেছিলাম এবং ওই সময় সুযোগ বুঝে আমার চায়ে আমার স্বামী এমন একটা ওষুধ মিশিয়েছিল যেটা খেয়ে আমি বমি করতে শুরু করেছিলাম। কিন্তু আমার শাশুড়ি যে আমার কথা বিশ্বাস করেছিলেন এবং আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দিয়েছিলেন, এটাই অনেক বড় কথা। উনি যৌতুক নিয়েছিলেন ঠিকই, কিন্তু আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। এমনকি উনি যখন দেখলেন যে তার ছেলের জন্য আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে তখন উনি সমস্ত যৌতুক আমার বাবাকে আবার ফেরত দিয়েছিলেন। আমার বাবা যখন সবকিছু জানতে পেরে পরের দিন সকালেই আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তখন আমার শাশুড়ি আমার বাবার সামনে হাত জোড় করে বলেছিলেন যে আমার মেয়ে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকব, তাই নীলাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না, না হলে আমি কিন্তু জ্যান্ত লাশ হয়ে যাব। ছোটবেলা থেকে আমি আমার মায়ের ভালোবাসা কোনোদিন পাইনি, কিন্তু শাশুড়িমাকে পাওয়ার পরে আমি আমার মায়ের ভালোবাসাটা বুঝতে পেরেছিলাম। উনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। জীবনে একটা আফসোস থেকে গেছে যে বরের ভালোবাসা পাইনি, কিন্তু যাই হোক এত বছর পরে শাশুড়িকে নিজের মায়ের রূপে পেয়ে আমি খুশি ছিলাম। ওই ঘটনাটা ঘটা রাত 6 মাস হয়ে গেছে এবং আমার শাশুড়ি আমার জন্য একটা ভালো পাত্র খুঁজছেন, কিন্তু আমার আর ইচ্ছে নেই। এই বাড়ি ছেড়েও মাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করার 6-7 মাস পরে আমার স্বামী একদিন হঠাৎ করেই আবার বাড়ি ফিরে এসেছিল এবং আমার ও তার মায়ের পা ধরে ক্ষমাও চেয়েছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি, কারণ সে আমার সঙ্গে অনেক অন্যায় করেছিল। তাই আমার শাশুড়িও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং সেই দিনের পর থেকে আমরা আর তার কোনো খোঁজখবর পাইনি। এখন আমি আমার মায়ের সঙ্গে অনেক সুখে আছি এবং ভালো।